নমস্কার। আজকের প্রশ্ন করেছেন সুকান্ত নন্দী, দুর্গাপুর থেকে। সুকান্ত প্রশ্ন হলো, যোগে যে 7 চক্রের কথা বলা হয়েছে, 7 চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান ইত্যাদি, যোগে যে 7 চক্রের কথা বলা হয়েছে, সব রকম সাধনা পথে কি এইগুলির মধ্য দিয়ে যেতে হয়, অথবা এদের শুরু ও শেষ একই রকম? অর্থাৎ সুকান্ত বলতে চান যে যোগে যে 7 চক্রের কথা বলা হয়েছে, সেটা কি ভক্তি, জ্ঞান, কর্ম ইত্যাদিও আছে, অথবা এদের পথ আলাদা কিন্তু শুরু আর শেষ একই রকম? আলোচনা করা যাক। সব পথের শেষ হয় একই লক্ষ্যে গিয়ে, কিন্তু শুরু ও যাত্রা পথ একই নয়। কথাটা লক্ষ্য করুন। জ্ঞান, ভক্তি, যোগ, কর্ম ইত্যাদি নানান পথ, এর শুরু ও যাত্রা পথ কিন্তু একরকম নয়, আলাদা আলাদা, কিন্তু শেষ হয় একই লক্ষ্যে গিয়ে। যেমন ইউনিভার্সিটিতে আপনি ফিজিক্স পড়েও এমএসসি ডিগ্রি পাবেন, কেমিস্ট্রি পড়েও, ম্যাথসেও, বায়োসায়েন্স, ডিগ্রিটা শেষ পর্যন্ত এমএসসি, কিন্তু সিলেবাস, পাঠ্য বই, ক্লাস সব আলাদা আলাদা। যেমন ধরুন, এখানে একটা উদাহরণ দিই। সাধনার ক্ষেত্রে তন্ত্র সাধনা শুরু হয় প্রথম চক্র মূলাধার থেকে। এই যে 7 চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত ইত্যাদি, তন্ত্র সাধনা শুরু হয় প্রথম চক্র মূলাধার থেকে। এই জন্য এই পথের প্রথমে কামের স্বীকৃতি আছে। কাম বা জাগতিক চাহিদা ও ভাব দিয়ে আরম্ভ করে কিভাবে সেগুলিকে দিব্যভাবে রূপান্তরিত করতে হয়, সেটা দেখানোর মধ্যেই তন্ত্রের বৈশিষ্ট্য। পশ্চাচার মানে পশুর আচার থেকে বীরাচার, বীর পুরুষের আচার থেকে দিব্যাচার, একরূপ উত্তরণই তান্ত্রিক সাধনার পথ। প্রথমে পশুর মতন আচরণ, পশুর মতো আচরণ বলতে স্থূল ভোগগুলি দিয়ে সাধনা করা। এরপর বীরাচার, বীরের মতন, অর্থাৎ ভোগের বস্তুগুলো সামনে থাকবে কিন্তু তিনি সংযত, কন্ট্রোল। আর দিব্য আচারে এই বিষয়গুলো থাকে না, তখন মানেই পাল্টে যায়, অর্থ পাল্টে যায়। যেমন পঞ্চমকারের প্রথম হচ্ছে মদ, দিব্যাচারে গিয়ে মদের অর্থ পাল্টে গিয়ে হয়ে যায় অহংকার। মৎস্য, দিব্যাচারে গিয়ে কিন্তু ইরা পিঙ্গলা হয়ে যায়। যেন ইরা পিঙ্গলা দুটো নদী, সেখানে মাছ খেলা করে। যাই হোক, তাহলে তন্ত্র সাধনা শুরু হয় মূলাধার থেকে। আর যোগ সাধনা মূলাধার ও স্বাধিষ্ঠানের কথা বললেও শুরু হয় মণিপুর বা নাভি চক্র থেকে। রং বীজ মন্ত্র দিয়ে এই চক্রে ধ্যান করলে তাদের উচ্চ স্তরের শক্তির আভাস পান। অর্থাৎ যোগ একটু উপর থেকে শুরু করে। সেই জন্য বলা হয় যে যোগ অভিজ্ঞ শিক্ষকের কাছে দেখে নেওয়া ভালো, বই পড়ে প্র্যাকটিস করা উচিত নয়। অবশ্য যে কোনো সাধনায় অভিজ্ঞ শিক্ষকের সাহায্য পেলে ভালো হয়, তাহলে পরে অসুবিধে হলে সঠিক উত্তর বা সঠিক পথ পাওয়া যায়।
যোগের পর আমরা আসি ভক্তিপথ। ভক্তিপথ শুরু হয় কিন্তু অনাহত চক্র বা হৃদয় থেকে। ভক্তি, হৃদয়ে ভক্তি, এবং ভক্ত হৃদয়ে ঈশ্বরকে কল্পনা করে শুরু করে। আর কর্মযোগের শুরু বিশুদ্ধ চক্র বা গলা থেকে, আর আজ্ঞা চক্র বা ভ্রুমধ্য থেকে শুরু হয় জ্ঞান মার্গের সাধনা। অর্থাৎ বিভিন্ন সাধনা বিভিন্ন চক্র থেকে শুরু হয়। তার মানে এই নয় যে এ বড় ও ছোট। যেমন স্পোর্টস, আপনি দেখেছেন স্পোর্টসে দৌড় প্রতিযোগিতা হচ্ছে, অনেক লেন থাকে, লেন নাম্বার দেওয়া থাকে 1, 2, 3, 4, 5, 6। আমি 5 নম্বর লেনে আছি, এর অর্থ এই নয় যে আমি 1 নম্বর লেনের প্রতিযোগীর চেয়ে উপরে আছি। এগুলো বিভিন্ন পথে নাম্বার দেওয়া হয়েছে। সেই জন্য আবার বলি, এর অর্থ অবশ্যই এই নয় যে তন্ত্র সবচেয়ে নিচ সাধনা বা জ্ঞান সাধনা সর্বোচ্চ সাধনা, তা নয়। সাধকের মানসিকতা অনুসারে এক এক চক্রে সাধনা শুরু করা সহজ হয়। তন্ত্র শুরু হয়েছে প্রথম চক্র মূলাধার থেকে, অর্থাৎ কামনা বাসনা বা ভোগ্য বস্তুকে ত্যাগ করে নয়, বরং এগুলিকে সচেতনভাবে গ্রহণ করলে এগুলির আকর্ষণ কম হয়ে বৃহতের প্রতি আকর্ষণ জন্মায়। অর্থাৎ তন্ত্র সাধনা কিন্তু একেবারে যারা ভোগী, প্রচন্ড ভোগী, তাদেরও বাদ দিচ্ছে না, বলছে না তা তোমারও হবে, চলো তোমার মদ খেতে ভালোবাসে, ঠিক আছে শুরু করো মদ থেকে। ঠাকুর গিরিশ ঘোষকে বলেননি মদ ছাড়তে, দানাকালিকও নয়, যদিও তিনি তাদের তন্ত্র সাধনায় আনেননি, ভক্তি সাধনাতেই নিয়ে গেছেন। যেহেতু তন্ত্র শুরু হয় মূলাধার থেকে, অর্থাৎ কাম্য বস্তুকে বা ভোগকে ত্যাগ করে নয়, বরং এগুলোকে সচেতনভাবে গ্রহণ করে এগুলোকে মোড় ফিরিয়ে দেওয়া, এবং এভাবে সাধক পশ্চাচার থেকে বেরাচারে যান, পরে দিব্যাচারে। ভক্তি, যোগ, জ্ঞান সাধনাগুলি উচ্চ স্তরে শুরু হলেও এগুলো তুলনামূলকভাবে কঠিন থেকে কঠিনতর। যোগ সাধনা যদিও শুরু হয় তৃতীয় বা মণিপুর চক্র থেকে, যোগী তার সাধন পথে দ্বিতীয় এবং তৃতীয়টিও জাগ্রত করে উপর দিকে যেতে থাকে। কিরকম ব্যাপারটা? যাদের দীক্ষা হয়েছে তারা দেখেছেন গুরুদেব আপনাকে মানুষ পূজা ইত্যাদি থেকে শুরু করতে বলছেন, প্রণাম থেকে শুরু করতে বলছেন, জপ ধ্যান। আচ্ছা, তিনি তো অষ্টাঙ্গ যোগের নিয়ম আসন এগুলো বললেন না, তিনি শুরু করছেন একটু উপর থেকে, তাহলে কি আসনের দরকার নেই? আছে আসন। আপনি জপ ধ্যান করতে করতে নিজে নিজেই প্র্যাকটিস করছেন। যেমন তিনি প্রাণায়াম প্রত্যাহার করতে বলছেন না আপনাকে, যাদের দীক্ষা হয়েছে, বিশেষ করে বেলে মঠে দেখবেন তারা তাদের সাধন পদ্ধতিতে গুরুদেব বলছে তুমি জপ করো, ধ্যান করার চেষ্টা করো। প্রাণায়াম প্রত্যাহারের কথা তো বলছেন না, প্রত্যাহার ধারণার কথা বলছেন না। কেন? গুরুদেব জানেন যে আপনি ধ্যান করার চেষ্টা করলে প্রত্যাহার ধারণা নিজে নিজেই অভ্যেস হয়ে যাবে। সাধনার প্রথম পর্যায়ে সাধকের যে জ্যোতি দর্শন হয় ধ্যানের সময়, সেই জ্যোতির রং দেখে তিনি বুঝতে পারেন কোন চক্রে তার মন রয়েছে। মূলাধার চক্রে হলুদ রঙের জ্যোতি, স্বাধিষ্ঠানে সাদা রঙের, মণিপুরে লাল জ্যোতি, অনাহতে নীল জ্যোতি দেখা যায়। বিশুদ্ধ চক্রে নানা রকমের মিশ্রণ, সাদা, হালকা কালো, ধোয়ার মতো জ্যোতি দেখা যায়। তার মানে এই নয় যে সবারই এরকমই হবে। বিভিন্ন সাধকের মানসিকতা অনুসারে কোনোটা আগে কোনোটা পরে হয়, কারু সবকটা হয়, কারুর দুটো তিনটে হয়।
প্রত্যেক সাধকেরই কিন্তু নিজস্ব পথ এইভাবে তৈরি হয়ে যায়। সুতরাং আপনার কৌতূহল নিবৃত্তির জন্য এই রঙগুলি বললাম। এগুলোকে আপনি ভাববেন না যে সবই আপনার হবে, বা সব না হলে আপনি নিচের স্তরে আছেন, এটা ভাববেন না। মূলাধার থেকে বিশুদ্ধ চক্র পর্যন্ত কুণ্ডলিনী শক্তি ওঠানামা করে সাধকের মানসিকতা অনুসারে। উঁচু স্তরগুলিতে প্রায়ই 2-3টে পথ মিশে থাকে। লক্ষ্য করুন, উঁচু স্তরগুলিতে অর্থাৎ মণিপুরের ওপরে বিশুদ্ধ আজ্ঞা ইত্যাদিতে প্রায় 2-3টে পথ মিশে থাকে। যেমন অস্মিতা ধ্যান যোগী ও জ্ঞানী করেন নিজের নিজের ভাবে। ভক্তের সাধনা তান্ত্রিকদের মন্ত্রতত্ত্ব, জ্ঞানীর ওম সাধনা আলাদা আলাদা রূপের হলেও পদ্ধতিগত পার্থক্য খুবই কম। ভক্তি সাধনা তান্ত্রিক একভাবে করেন, বৈষ্ণব অন্যভাবে। এখানে একটা কথা বলা দরকার। পতঞ্জলি মুনির যোগসূত্রে কুণ্ডলিনী শক্তি ও চক্রগুলির উল্লেখ না থাকলেও যোগী গোরক্ষনাথের তন্ত্র সাধনায় এগুলির কথা বিশদভাবে বলা হয়েছে। লক্ষ্য করুন, পতঞ্জলি মুনির যোগসূত্রে কুণ্ডলিনী শক্তি কথাটা নেই, চক্রগুলি কথা আছে। আর যোগী গোরক্ষনাথের যোগসূত্রে বা সাধনায়, তন্ত্র সাধনায় আরো বিশদভাবে আলোচনা করেছেন উনি, কিভাবে চক্রগুলির মধ্য দিয়ে কুণ্ডলিনী শক্তি উপরে ওঠে। কোনো বিশেষ চক্রে ধ্যান করলে চক্র সংযুক্ত নাড়ি সমূহে শক্তির চলাচল শুরু হয়। যেমন রেগে গেলে চোখে মুখে পরিবর্তন আসে, কাম চিন্তায় শরীরে অন্যরকম পরিবর্তন হয়। তেমনি কোনো চক্রে ধ্যান করলে, বিশেষত এর সঙ্গে চক্রের বীজ মন্ত্র ক্রমাগত জপ করে গেলে ওই বিশেষ চক্রে দোলন বা মুভমেন্ট, ভাইব্রেশন শুরু হয় এবং কুণ্ডলিনী শক্তিতে গতি আসে। মূলাধার চক্রের বীজ লং, স্বাধিষ্ঠানের বং, মণিপুরের রং, অনাহতে ইয়াং, বিশুদ্ধে হং এবং আজ্ঞা চক্রে ওম। কুণ্ডলিনী শক্তি এই সঞ্চারিত শক্তির ফলে নড়াচড়া শুরু করে। এতে যে গতি আসে সেটা হয় উপরের দিকে কিংবা নিচের দিকে হয়। নিচের দিকে হলে শক্তির অপচয় হয়, কারণ সেটা আগের জায়গা থেকে নিচে যায় এবং এভাবে নিম্ন সম্ভাবনায় লো পটেনশিয়ালে যায়। আর উপরের দিকে উঠলে এই শক্তির উচ্চ সম্ভাবনা বাড়ে এবং উচ্চ স্থানে বা চক্রে পৌঁছলে এটা আগের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। উপরের চক্রে একটির পর একটি চক্র ভেদ করে যখন উঠতে থাকে কুণ্ডলিনী শক্তি, তখন নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে সাধক যান। তার বিভিন্ন সুপ্ত শক্তি সম্ভাবনাময় হয়ে ওঠে বা জেগে ওঠে। আজ তাহলে এখানেই শেষ করি। ভালো থাকুন সবাই। নমস্কার।